হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আজ আমি আপনাদের আমার জীবনের একটি বিশেষ গল্প শোনাতে যাচ্ছি। আমার বয়স তখন প্রায় 2-1 বছর, কিন্তু আমার উচ্চতা খুব একটা বেশি ছিল না, 5 ফুটের সামান্য উপরে। তবে আমার শরীরের গঠন মোটামুটি ভালো ছিল। আমার মা বাবা আর আমি গ্রামে থাকতাম, আর আমার দিদি থাকতেন শহরে। দিদির স্বামী, যাকে আমি দুলাভাই বলে ডাকি, তিনি কিছু একটাই কাজ করতেন। আমি এই বিষয়ে বিশেষ কিছু জানতাম না, তবে শুনতাম তিনি ভালো রোজগার করেন। মাঝে মাঝে আমি দুলাভাই এর সঙ্গে ফোনে কথা বলতাম, তিনি অনেক কিছু শেয়ার করতেন, বিশেষ করে দিদির সঙ্গে তার জীবনের অভিজ্ঞতা। তার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতো। মাঝে মাঝে দুলাভাই আমাকে ভিডিও কলে কথা বলার জন্য জোর করতেন, বলতেন একবার দেখাও না পায়েল, তুমি কেমন আছো। এই কারণে আমি ভিডিও কলে কথা বলতে চাইতাম না, কারণ এতে আমার একটু অস্বস্তি হতো। তবে দুলাভাই আমাকে বেশ কয়েকবার বাইরে নিয়ে গিয়ে ঠান্ডা পানীয় খাওয়াতেন। তিনি মজা করে বলতেন, তুমি তো খুব লাজুক, আর কিছুই তো হয় না পায়েল, তোমার দিদিকে দেখো, সে তো প্রতিদিন ভিডিও কলে কথা বলে। আমি হেসে বলতাম, দুলাভাই দয়া করে থামুন, আমাকে ভিডিও কলে দেখতে হবে না। কিন্তু সত্যি বলতে আমার মনও মাঝে মাঝে চাইতো ভিডিও কলে কথা বলতে, তবুও আমি লজ্জায় কিছুই বলতে পারতাম না। আমি ফোন রেখে দিলাম, কারণ কথাগুলো আমাকে অস্বস্তিতে ফেলেছিল। তবে একদিন ভাই ফোনে মজা করে বললেন, পায়েল, তোমার কখনো মনে হয় না যে তোমার বিয়ে করা উচিত? আমি হেসে বললাম, অবশ্যই মনে হয় দুলাভাই, আমি তো মেয়েই, আমারও স্বপ্ন আছে। তখন দুলাভাই বললেন, তাহলে তোমার ইচ্ছে পূরণ করতে আমি সাহায্য করতে পারি। আমি অবাক হয়ে বললাম, না দুলাভাই, তবে এখনই বিয়ে করতে চাই না। দুলাভাই হেসে বললেন, বিয়ে নিয়ে কে বলল? আমি তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি দুলাভাইকে বললাম, ঠিক আছে, এ নিয়ে পরে ভাবব। পরদিন দুলাভাই আবার ফোন করলেন এবং জানতে চাইলেন, তোমার কি সিদ্ধান্ত হলো পায়েল? আমি বললাম, দুলাভাই, আমার বিয়ে করতে মন তো চায়, তবে আপনি আমার দিদির স্বামী, দিদি যদি জানতে পারে তবে তিনি রাগ করবেন। দুলাভাই বললেন, তুমি এত চিন্তা করো না, কিছুই হবে না। আমি কাল তোমার গ্রামে আসছি। আমি তাকে বারবার বললাম, দুলাভাই দয়া করে আসবেন না, কিন্তু তিনি বললেন, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আসবি। পরদিন সকাল 10টার মধ্যে দুলাভাই আমাদের বাড়ি গাড়ি নিয়ে পৌঁছে গেলেন। আমার মা বাবার সঙ্গে তিনি বসে গল্প করছিলেন। বললেন, এলাকায় কিছু কাজ ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করি। আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম। কিছুক্ষণ পরে দুলাভাই রান্নাঘরে এসে বললেন, পায়েল, কেমন আছো? ফোনে তো খুব লাজুক ছিলে, আজ এত সুন্দর করে সেজেছ কেন? আমি একটু বিব্রত হয়ে বললাম, দুলাভাই, আপনি কেন এসেছেন? আমি তো বলেছিলাম আসবেন না। দুলাভাই হেসে বললেন, তুমি তো খুব রাগে আছো, ঠিক আছে, তোমার রাগ কমানোর জন্য এটা নাও। তারপর তিনি একটা সুন্দর ব্রেসলেট বের করে আমার হাতে দিলেন। সেটি সত্যিই খুব সুন্দর ছিল। আমি বললাম, এটা কেন দুলাভাই? এর কোনো দরকার ছিল না। দুলাভাই বললেন, এটা শুধু তোমার জন্য একটা ছোট উপহার, বলো কেমন লাগলো? আমি হেসে বললাম, খুব সুন্দর। দুলাভাই, কিন্তু এটা দিয়ে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন না? দুলাভাই বললেন, আরে না, এটা তো এমনিই দিয়েছি। সত্যি বলতে এটা তোমার হাতে খুব মানিয়েছে, তুমি তো একেবারে রাজকুমারীর মতো দেখাচ্ছ। দুলাভাই বললেন, তুমি আজ বেশ সুন্দর লাগছো। আমি একটু মজা করে বললাম, দুলাভাই দয়া করে এত প্রশংসা করবেন না, আমি সবই বুঝি। এরপর আমি সবার জন্য খাবার পরিবেশন করলাম। দুলাভাই ভীষণ ক্ষুধার্ত ছিলেন, তাই আমাদের সঙ্গেই খাবার খেলেন এবং নানা বিষয়ে গল্প করলেন। আমি মনে মনে ভাবলাম, হয়তো তিনি এবার চলে যাবেন, তাই মজা করে বললাম, দুলাভাই, আপনি কি আজ রাতে থেকে যাবেন? দুলাভাই হেসে বললেন, তোমার কি মনে হয়েছে যে আমি এখনই যাচ্ছি? আমি তো কাল সকালে যাব, তবে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এখনই বেরিয়ে পড়তে পারি। আমার বাবা বললেন, না না, এটা তো মজা করছে। তারপর আমাকে সামান্য বকাও দিলেন। খাবার খেয়ে দুলাভাই গেস্ট রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলেন। আমার বাবা মা মাঠে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। আমি চেয়েছিলাম বাবার সঙ্গে মাঠে যেতে, কারণ জানতাম বাড়িতে থাকলে অস্বস্তি হতে পারে। বাবাকে বললাম, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। তবে বাবা হেসে বললেন, তাহলে বাড়িতে জামাইবাবু একা থাকবেন কিভাবে? তুমি এখানে থাকো, আমরা তাড়াতাড়ি ফিরব। বাবার কথা শুনে জামাইবাবু বেশ খুশি হলেন। আমি রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলাম। বাবা মা বাড়ি থেকে বেরোতেই জামাইবাবু রান্নাঘরে এসে বললেন, কাজ শেষ করে একটু গল্প করো। আমি হেসে বললাম, ঠিক আছে, রান্নার কাজ শেষ করি, তারপর আসছি। জামাইবাবু আমাকে ড্রয়িং রুমে বসতে বললেন। আমি বসে গল্প করছিলাম, হঠাৎ দিদির ফোন আসলো। জামাইবাবু ফোনটি ধরলেন না, আবার দিদি ফোন করলেন। তখন আমি বললাম, আপনি ফোন ধরছেন না কেন? দিদি তো চিন্তিত হয়ে পড়বেন। আমি নিজেই ফোন তুলে নিলাম। দিদি রেগে বললেন, ফোন ধরছো না কেন, কি হচ্ছে? আমি হেসে বললাম, দিদি, আমি পায়েল, সব ঠিক আছে, আপনার ফোন ধরতে একটু দেরি হয়ে গেল, চিন্তা
করবেন না। আমি দিদির সঙ্গে ফোনে কথা বলছিলাম। দিদি বললেন, পায়েল কেমন আছো, মা বাবা কেমন আছেন? আমি বললাম, সবাই ভালো আছে দিদি, আপনি কেমন আছেন? দিদি বললেন, ভালো নেই, আজ সকালে সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। এটা শোনার সঙ্গে সঙ্গে জামাইবাবু আমার হাত থেকে ফোন নিয়ে বললেন, মনিকা এসব কথা কেন আগে জানাওনি? তোমার কি অবস্থা, এখন বেশি ব্যথা পেয়েছো? জামাইবাবু বললেন, তুমি 1 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে ফেলো, আমি আসছি। দিদি বললেন, এত চিন্তা করছো কেন? আমি ঠিক আছি। আর তোমার ফোন ধর না, তাতেই তো বোঝা যায় তুমি আমাকে কতটা ভাবো। জামাইবাবু হেসে বললেন, মনিকা ক্ষমা করে দাও, আর তোমার রাগ কমাও। আমি ফোন হাতে নিয়ে বললাম, দিদি আপনার কাছে একটা অভিযোগ আছে। দিদি মজা করে বললেন, কি অভিযোগ? আমি বললাম, জামাইবাবু আমাকে খুব বিরক্ত করেন, সবসময় মজা করেন, অনেক বকাচকা করেও কোনো কাজ হয় না, এবার আপনি কিছু বলুন। দিদি হাসতে হাসতে বললেন, জামাইবাবুর অভ্যাস, আমাকে যেমন বিরক্ত করেন তেমন তোমাকেও করছেন। এই বলে দিদি ফোন রেখে দিলেন। জামাইবাবু উঠে বললেন, পায়েল এবার আমাকে যেতে হবে। আমি বললাম, এত তাড়াহুড়ো কেন, একটু বসে যান। জামাইবাবু বললেন, মনিকার এখন আমার দরকার। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, আর আধ ঘন্টা থাকুন, তারপর চলে যাবেন। কিন্তু তিনি এক কথায় রাজি হয়ে আমার চোখে জল দেখে জামাইবাবু বললেন, পাগলি কাঁদছো কেন? আমি তো আবার আসব। এই বলে তিনি হাসি মুখে বিদায় নিলেন। জামাইবাবু আমাকে বিছানায় বসতে বলে বললেন, চলো এবার একটু হাসো তো। আমি হেসে বললাম, জামাইবাবু আপনি জানেন না আপনার সঙ্গে কথা বলাটা কতটা ভালো লাগে, আমি শুধু আপনাকে মজা করার জন্য না বলতে থাকি। জামাইবাবু হাসতে হাসতে বললেন, পাগলি আমি সেটা বুঝি, আর এ কারণেই তো তোমার কথায় কখনো রাগ করি না। এরপর তিনি বললেন, চলো তোমার সঙ্গে শহরে যাই, মনিকা দিদির সঙ্গে দেখা করো। আমি অবাক হয়ে বললাম, কিন্তু বাবা তো যেতে দেবেন না, কে ওনাকে বলবে? জামাইবাবু আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, মনিকা ঠিক সামলে নেবে, তুমি শুধু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি দ্রুত রেডি হয়ে নিলাম। জামাইবাবু যখন দিদিকে জানালেন যে আমিও আসছি, দিদি খুব খুশি হয়ে গেলেন এবং বাবাকে ফোনের সব জানিয়ে দিলেন। এরপর আমরা শহরের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার পুরোটা সময় আমি জামাইবাবুর দিকে তাকিয়েছিলাম। তিনি হেসে বললেন, এভাবে তাকিয়ে আছো কেন, কিছু বলবে? আমি মৃদু হেসে বললাম, জামাইবাবু একটা কথা বলুন তো, আপনি কি শুধু আমার জন্য গ্রামে এসেছিলেন? তিনি মুচকি হেসে বললেন, আসলে তোমার জন্যই এসেছিলাম, কিন্তু দেখো কিভাবে ভাগ্য আমাকে মনিকার কাছেও নিয়ে যাচ্ছে। এই কথায় আমি লজ্জায় একটু হেসে ফেললাম। এরপর আমরা গল্প করতে করতে শহরের দিকে এগিয়ে যেতে লাগলাম। বাবু হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালেন এবং বললেন, পায়েল তুমি কি বলছো? তুমি এখনো ছোট, তাই এসব বুঝবে না। আমি তো তোমার জামাই। আমি বললাম, হ্যাঁ সেটা তো জানি, কিন্তু আপনি তো আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, আমি এত ছোট নই। এরপর আমি ক্ষমা চাইতে গিয়ে বললাম, ঠিক আছে, আর এমন কিছু বলবো না। জামাইবাবু বললেন, আমি শুধু তোমাকে বোঝাচ্ছি। পায়েল আমি হাত জোট করে বললাম, ঠিক আছে বাবা, আর কখনো এমন কিছু বলবো না। আমরা তখন রাস্তার পাশে একটি গোলগাপ্পের স্টল দেখতে পেলাম। আমি গোলগাপ্পে খেতে খুব পছন্দ করি, তাই আমি তার কাছে গিয়ে বললাম, চলুন আজ কিছু গোলগাপ্পে খাই। অল্প সময়ের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছালাম। বাড়িতে মনিকা দিদি তার বন্ধুদের সঙ্গে বসেছিলেন, যারা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল চেক আপ করাতে। আমাকে দেখে মনিকা দিদি খুব খুশি হলেন। জামাইবাবু গিয়ে মনিকাকে বকাবকি করতে শুরু করলেন, তোমাকে কতবার বলেছি মনিকা একটু শান্তি করে কাজ করো, কিন্তু তুমি তো শুনছো না। তারপর জামাইবাবু বসে পড়লেন এবং আমি ফ্রেশ হয়ে স্নান করতে গেলাম। স্নান শেষে আমি রাঁধুনির কাজে মন দিলাম, কারণ সবাই খেতে চাচ্ছিল। এই সময় জামাইবাবু রাধাঘরে এসে বললেন, পায়েল তুমি যেমন বাহ্যিকভাবে সুন্দর তেমনি ভিতরে অসাধারণ। আমি মুচকি হেসে বললাম, ধন্যবাদ জামাইবাবু, তবে আমি তো আগে থেকেই জানি। তিনি আবার বললেন, আজই তো দেখলাম। আমি মজা করে বললাম, জামাইবাবু দিদি তো বলেই ছিল আপনি কখনোই ভালো হবেন না। জামাইবাবু আমার প্রশংসা করে বললেন, তুমি যদি এমন হও আমি কেন ভালো হব? তারপর আমি বললাম, চলুন দিদির রুমে চলে যাই, নাস্তা করা যাক। তিনি বললেন, নাস্তা পরে হবে, আগে তুমি আমার সঙ্গে চলো। আজ থেকে তোমাকে দেখার পর এক মুহূর্ত থাকতেই পারছি না। এতক্ষণে জামাইবাবু আমার হাত থেকে নাস্তার প্লেট নিয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছিলেন। আমি বললাম, আরে জামাইবাবু একটু থামুন, জানেন তো দিদি বাড়িতেই আছে এবং এখন জেগে আছেন, এত তাড়াহুড়ো কি? তিনি বললেন, কিছু হবে না, তুমি শুধু চলো। তুমি তো বলেছিলে আধ ঘন্টা, তো একটু মজা হবে। ততক্ষণে মনিকা দিদি ডাকলেন, তোমরা রাধাঘরে ঝগড়া করতে থাকবা নাকি নাস্তা নিয়েও আসবে? আমাকে খুব ক্ষুধা লাগছে। তারপর জামাইবাবু হাসতে হাসতে বললেন, ঠিক আছে, এখন মনিকা দিদির কথা শুনতে হবে, তারপরেই আবার আসবো। সন্ধ্যায় আমরা দিদির রুমে গিয়ে বসেছিলাম। দিদি বললেন, দীপক পায়েলকে এতটা বিরক্ত করো না। এই কথা শুনে আমি একটু অভিমানী হয়ে বললাম, দিদি আপনি জানেন না, ও তো আমাকে সবসময় বিরক্ত করে। দিদি হেসে বললেন, আচ্ছা এখন থেকে আর মজা করবে না? জামাইবাবু হাসতে হাসতে বললেন, ঠিক আছে পায়েল, আজ থেকে আর কোনো মজা হবে না। এখন চলো নাস্তা করি, নইলে ঠান্ডা হয়ে যাবে। নাস্তা শেষ করে জামাইবাবু তাড়াতাড়ি স্নান করতে চলে গেলেন। আমি আর দিদি তাদের বিয়ের অ্যালবাম দেখতে দেখতে বিশ্রাম নিলাম। দিদি বললেন, আজ তুমি আমাকে একটু বাইরে হাঁটাতে নিয়ে চলো, আমি খুব ক্লান্ত। আমি তার হাতে হাত রেখে হাঁটতে বের হলাম। এর
মধ্যে জামাইবাবু ফিরে আসলেন এবং বললেন, পায়েল, আমি বাজারে যাচ্ছি, কিছু মিষ্টি বা খাওয়ার জন্য চাও? আমি একটু হাসতে হাসতে বললাম, মিষ্টি তো ঠিক আছে, কিন্তু এসে আমার জন্য গোলাপ জামুন নিয়ে আসবেন তো? জামাইবাবু বললেন, হ্যাঁ অবশ্যই, আজ তুমি খাবারও না বানিয়ে থাকো, আমি বাইরে থেকেই নিয়ে আসব। আমি খুব খুশি হয়ে বললাম, এভাবে তো আমায় ভালোই লাগছে। দিদি বললেন, এখন পায়েল এসেছে তো জামাইবাবু তার এত যত্ন নিচ্ছে। জামাইবাবু বললেন, চলুন রানী মনিকা, এবার আমার যাওয়া দরকার, নইলে রাত হয়ে যাবে। বাজার থেকে ফিরে এসে জামাইবাবু মিষ্টি এবং খাবার নিয়ে এলেন। আমরা সবাই একসঙ্গে বসে খেতে শুরু করলাম। খাবারের পরে জামাইবাবু দিদিকে তার ঘরে নিয়ে গিয়ে ওষুধ দিলেন এবং মাথা চেপে দিলেন। দিদি ও জামাইবাবুর সঙ্গে গল্প করতে করতে দিদি একটু ঘুমিয়ে পড়লেন। এরপর জামাইবাবু আমার ঘরে এসে বললেন, আসলেই আমি ভাবছিলাম তুমি কোথায় ছিলে, যদি 1-0 আর না আসতে তাহলে আমিও ঘুমিয়ে পড়তাম রাতে। জামাইবাবু বললেন, কিছু চিন্তা করো না, আমি তোমাকে যেমন জায়গা দিয়েছি ঠিক তেমনি রেখেছি, তবে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। বলেই তিনি রান্নাঘরে গেলেন এবং একটি ঠান্ডা পানির বোতল নিয়ে এসে আমাকে